আসসালামু আলাইকুম সবাইকে। তো আমার নাম সাকিব। লিখন তো অল্প একটু পরিচয় দিয়ে দিছে আমার নামে। সো আমি যদি আমার সম্পর্কে একটু ডিটেলস আলোচনা করতে চাই, তো আমি আসলে ফাইবারে কাজ করতেছি মোটামুটি 5 বছর থেকে। 2020 সালে আমার ফাইবারে প্রথম আর কি জার্নি শুরু হয়। কিন্তু আমার এক্সপিরিয়েন্স যদি আমি বলতে চাই, তাহলে মোটামুটি আমার 6 বছরের বেশি এক্সপিরিয়েন্স আছে। কারণ আমি ফাইবারে জয়েন হওয়ার আরো 1 বছর আগে থেকেই আর কি মোটামুটি মানে গ্রাফিক্স ডিজাইন লাইনে আছি। তো এখন যদি আমি আর কি একটু গ্রাফিক্স ডিজাইন এবং ফ্রিল্যান্সিং এই দুইটা বিষয়ের একটু বেসিক নিয়ে আলোচনা করতে চাই। তো তো তার আগে আমি আসলে আহ, একটু আচ্ছা, লিখুন, আমার স্ক্রিন তো ঠিকভাবে দেখা যাচ্ছে তাই না? হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে মাশাআল্লাহ। ওকে। আচ্ছা, তো আমি যদি আমার প্রোফাইলের একটা ওভারভিউ দেখাই, তো এই হচ্ছে আমার ফাইবার প্রোফাইলের ওভারভিউ। তো এখানে আপনারা দেখতে পারবেন যে আমার মোটামুটি এখন পর্যন্ত 865টা অর্ডার কমপ্লিট হয়েছে। আর আমি হচ্ছে 5 বছর থেকে ফাইবারে আছি। আর ওভারঅল রেটিং আমার 4.8 আছে, যেটা অনেকের আর কি এটা মানে কমন বলা চলে। 4.8, অনেকের 4.9 থেকে 5 স্টার খুব কমই দেখা যায়, কারণ এটা তো একটা এভারেজ রেটিং। তো এইটা আসলে ফ্যাক্ট না অতটা। তো এই হচ্ছে আমার একটা অ্যাকাউন্টের ওভারভিউ দেখাইলাম। তো এরপর যদি আমি বলতে চাই যে আজকের ক্লাসের টপিক কি কি, তো প্রথমত গ্রাফিক্স ডিজাইন আসলে কি, এইটা নিয়ে আমরা আলোচনা করব। দ্বিতীয়ত গ্রাফিক্স ডিজাইন আমরা কিভাবে শিখব, কোথা থেকে শিখব, কিভাবে শিখব, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দ্বিতীয়ত কিভাবে মার্কেট প্লেস, আমরা যে কাজ শিখব, কাজ শেখার পরে আসলে কোথায় এই কাজগুলো আমরা ডেলিভার করব বা কোথায় কাজগুলো করব, কাদের হয়ে করব। তো আমাদেরকে অবশ্যই মার্কেট প্লেসে কাজ করতে হবে, অথবা মার্কেট প্লেসের বাইরেও কাজ করা যায়, তো সেই জিনিসগুলো নিয়েও আলোচনা করব। এবং লাস্ট, ফ্রিল্যান্সিং নিয়ে অনেকের কিছু ভুল ধারণা আছে, তো ওইগুলাও ক্লিয়ার করার চেষ্টা করব। তো শুরু করা যাক। প্রথমত গ্রাফিক্স ডিজাইন বলতে আসলে কি বোঝায়? তো সোজা ভাষায় যদি বলি, গ্রাফিক্স ডিজাইন মানে হলো একটা ভিজুয়াল তৈরি করা, যেটা মানুষকে একটা কিছু বুঝাবে, মানে একটা এমন কিছু তৈরি করা হবে যেটা দেখলেই মানুষ বুঝতে পারবে যে আসলে জিনিসটা দিয়ে কি বুঝাইতে যাচ্ছে মানুষ। আমি একটা সাপোজ একটা কোনো কোম্পানির জন্য আমি লোগো বানাচ্ছি, সেই কোম্পানিটা হচ্ছে একটা হইতে পারে এজেন্সি রিলেটেড, বা কোনো রিয়েল এস্টেট, বা কফি ব্র্যান্ড, এরকম টাইপের কিছু হতে পারে। এখন আমি কফি ব্র্যান্ডের লোগো যদি আমি ওইখানে একটা গাড়ির লোগো বসাই দিই, তাইলে কিন্তু হবে না। তো আমাকে এমন কিছু একটা ভিজুয়াল তৈরি করতে হবে যেখানে ওই জিনিসটা দেখলে মানুষ বুঝবে যে হ্যাঁ, এটা একটা কফিকে রিপ্রেজেন্ট করতেছে। তো এইটাই হচ্ছে আসলে আমাদেরকে ওই অনুযায়ী কাজ করতে হবে। তো ভিজুয়াল একটা তৈরি করতে হবে যেটা মানুষকে কিছু বুঝায়, কিছু অনুভব করায়, এবং সেই কাজে প্ররোচিত করে। তো আরো বিস্তারিত আলোচনা করা যাবে গ্রাফিক্স ডিজাইন নিয়ে, বাট শর্টকাটে যদি বলতে চাই, তো গ্রাফিক্স ডিজাইন মানে এইটাই, যে একটা ভিজুয়াল তৈরি করতে হবে যেটা মানুষকে কিছু একটা বুঝায়, কিছু একটা অনুভব করায়। তো এরপর যদি বলি যে একজন সফল গ্রাফিক্স ডিজাইনার হতে হলে কি কি জানা প্রয়োজন, তো প্রথমত ডিজাইনের কিছু বেসিক রুল থাকে, যেমন ব্যালেন্স। আমরা ডিজাইন যখন বানাবো, অবশ্যই ওখানে ব্যালেন্স আমাদেরকে রাখতে হবে। একটা ডিজাইনের তো অবশ্যই কিছু ব্যালেন্স থাকে। আমরা যে কোনো জায়গায় যে কোনো কিছু বসায় দিলেই আসলে ওই ডিজাইনটা মানে একটা চোখে ধরার মতো ডিজাইন আসলে হয়ে যায় না। তো ওই জন্য আসলে ব্যালেন্সটা আমাদেরকে মেনটেন করতে হয়। এরপর কন্ট্রাস্ট, হায়ারার্কি, অ্যালাইনমেন্ট। যেমন এইখানে যদি আমি বলি, আমার যে এখানে টেক্সটগুলো আছে, এটা কিন্তু মিডল অ্যালাইনমেন্ট করা। তো আমি কিন্তু চাইলে এটাকে রাইট অ্যালাইনমেন্ট করতে পারতাম, লেফট অ্যালাইনমেন্ট করতে পারতাম, তাই না? কিন্তু আমি এখানে মিডল অ্যালাইনমেন্ট করছি। আমার কাছে বেটার মনে হয়েছে এটা। এখন অনেকের কাছে আবার মনে হতে পারে যে না, আমি এই উপরের যে টাইটেলটা আছে এটা আমি লেফট অ্যালাইনমেন্ট করব, মানে হচ্ছে আমার বাম থেকে ডানে লেখাগুলো যাবে এইভাবে। বাট আমি নিচের লেখাগুলো আবার মিডল অ্যালাইনমেন্ট করলাম, বাট এইটা কিন্তু আসলে মানে একটা খারাপ দেখাবে বলা চলে। একটা জিনিস আমি হচ্ছে এখানে লেফট থেকে শুরু করলাম, আবার এইখানে কিছু একটা মাঝে থেকে শুরু করলাম, এই জিনিসগুলো আসলে আমাদেরকে সবকিছু মেনটেন করে চলতে হয়, যে কখন কিরকম অ্যালাইনমেন্ট করতে হবে, কখন কিভাবে ব্যালেন্স করতে হবে, কালার ব্যালেন্স কিভাবে করতে হবে, কোথায় কোন ফন্ট ইউজ করতে হবে, এই সব কিছু আমাদেরকে মেনটেন করেই আর কি চলতে হয়। তো এরপর যদি বলি যে ভালো টাইপোগ্রাফি সেন্স,
মানে কোথায় কোন ফন্ট ব্যবহার করতে হবে সেটা বোঝার একটা ক্ষমতা থাকতে হবে আমাদের মধ্যে। দেন হচ্ছে কালার থিওরি, কালার কম্বিনেশন, রঙের সাইকোলজি বুঝে কাজ করতে হবে। প্রফেশনাল সফটওয়্যার স্কিল, আমাদেরকে অবশ্যই একটা সফটওয়্যার বা মানে যেখানে আর কি আমরা ডিজাইনগুলো করব সেই সফটওয়্যারটা সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানতে হবে। ওই সফটওয়্যারগুলো সম্পর্কে যদি আমরা না জানি তাহলে কিন্তু আসলে আমরা ডিজাইন করতে পারবো না। এখন এইখানে অনেক রকমের মানুষের মধ্যে মতামত আছে যে শুধুমাত্র কি এই সফটওয়্যারগুলো দিয়েই কাজ করা যায়। আমি যেখানে যে সফটওয়্যারগুলোর নাম লিখেছি, অ্যাডোব ইলাস্ট্রেটর বা ফটোশপ বা ইনডিজাইন ইত্যাদি লিখছে, আরো কিছু সফটওয়্যার আছে। অনেকে ক্যানভা ইউজ করে, সোজা মানে সোজাভাবে অনেক কিছু ডিজাইন করা যায় ক্যানভাতে। অনেকে ক্যানভা ইউজ করে, তারপর ফোন দিয়েও অনেকে এডিট করে, গ্রাফিক্স ডিজাইনের অনেক কাজ ফোন দিয়েও করা যায়। তো এরকম অনেকে অনেক রকম টাইপের কোশ্চেন করতে পারে যে আমরা কি শুধুমাত্র এই জিনিসগুলোই শিখবো নাকি হচ্ছে ফোন দিয়ে এডিট করা শিখবো, ফোন দিয়ে কাজ করা যায় কিনা। সবকিছু আমরা পরবর্তীতে ক্লিয়ার করব, বাট আপাতত যদি বলি যে প্রফেশনালি যদি আমরা কাজ করতে যাই তাহলে অবশ্যই আমাদেরকে অ্যাডোব ইলাস্ট্রেটর বা ফটোশপ বা ইনডিজাইন এই সফটওয়্যারগুলোর উপরে স্কিল অর্জন করতে হবে। এখন এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, আমি এই সফটওয়্যারগুলোর নাম লিখছি এই কারণে যে আমি যে রিলেটেড কাজ করি ওই রিলেটেড কাজগুলো কিন্তু আমাকে এই সফটওয়্যারগুলো দিয়ে কাজ করতে হয়। আমি মোটামুটি বলা চলে যে গ্রাফিক্স ডিজাইনের অলমোস্ট সবকিছুই, মানে সবকিছু বললে ভুল হবে, কিন্তু বলা চলে 70 থেকে 80% কাজ আসলে এই সফটওয়্যারগুলো দিয়ে করতে হয়। ভিডিও এডিটিং এর কথা যদি বলি তাহলে হয়তো বা অন্যান্য সফটওয়্যার ইউজ করতে হয়, বাট ওখানে যে এলিমেন্টস গুলো ইউজ করা লাগে সেইগুলোর জন্য আসলে এই সফটওয়্যার গুলো কোনো না কোনো ভাবে ইউজ করতে হয় আমাদেরকে। এরপর যদি বলি যে একজন সফল গ্রাফিক্স ডিজাইনার হইতে আরো কি কি জানা প্রয়োজন, সেটা যদি আমি আরো কিছু বলি তাহলে হচ্ছে ক্রিয়েটিভ চিন্তা ও রিসার্চ স্কিল থাকতে হবে, ইউনিক আইডিয়া বের করার দক্ষতা থাকতে হবে। এখন এটা কি জন্য থাকতে হবে সেটার জন্য, সেটার কথা যদি বলি তো এক একটা মানুষ আসলে আমার কাছে লোগো চাইলো। তো লোগোটা যদি আমি এমনভাবে ডিজাইন করি যেটা হচ্ছে অন্যান্য আরো কিছু ব্র্যান্ডের সাথে মানে অনেকটা মিল থাকতেছে, মানে মানুষ আলাদা করতে পারতেছে না, দেখলে মনে হচ্ছে যে না এটা ওই ব্র্যান্ডের লোগো। সাপোজ আমি একটা দারাজের জন্য লোগো বানাচ্ছি। তো দারাজ কি একটা ই কমার্স সাইট। তো আমি যদি এখন ওইটা অ্যামাজনের লোগোর মতো একটা কপি করি, তো মানুষ যখন দারাজের তাইলে লোগো দেখবে তখন ভাববে যে দূর এটা তো অ্যামাজনের লোগো। এইরকম কিন্তু হওয়া যাবে না, আমাদেরকে ইউনিক আইডিয়া বের করার দক্ষতা থাকতে হবে, যাতে হচ্ছে আমরা যখন সেম টাইপেরও যদি হচ্ছে লোগো চাই আমাদেরকে যাতে ওই ক্যাটাগরির মধ্যে আমাদেরকে ইউনিক টাইপের কোনো একটা লোগো বানানোর দক্ষতা থাকতে হবে। দেন ক্লায়েন্ট ব্রিফ বুঝে কাজ করার অভ্যাস, যেটা ক্লায়েন্ট চায় সেটা বোঝার ক্ষমতা থাকতে হবে। অনেক সময় দেখা যায় যে অনেকের কাজের স্কিল থাকে, অনেক ভালো কাজ করে, অনেক ভালো কাজ শিখছে, অনেক জায়গা থেকে কোর্স করে কাজ শিখছে অনেক ভালোভাবে। আপনি যদি ভালোভাবে বুঝাই দেন, অনেকে থাকে না যেমন কম্পিউটারের যে দোকানগুলো থাকে ওইখানে যদি আপনি কোনো ডিজাইন করে নিতে চান তাহলে দেখা যাবে যে আপনি যদি ওখানে বসে ওনাকে বুঝায় বুঝায় বলেন যে ভাই আমাকে এইভাবে এইটা করে দেন এইটা করে দেন, তাইলে সে করতে পারে, মানে কাজ ভালো জানে। বাট আমরা যখন হচ্ছে প্রফেশনালি বাইরের কান্ট্রির মানুষদের জন্য কাজ করব তারা কিন্তু এত টাইম দিবে না আপনাকে যে বসে বসে আসলে বুঝাই দিবে যে এই জিনিসটা এইভাবে করো এই জিনিসটা ওইভাবে করো। ওরা ফার্স্টে একটা প্রজেক্টের ব্রিফ আকারে সাজাই দিবে, সবকিছু ওইখানে লেখা থাকবে, এই ব্রিফটা আপনাকে জাস্ট পাঠায় দিবে। ব্রিফটা দেখে আপনাকে সবকিছু বুঝে নিতে হবে যে ক্লায়েন্ট আসলে কি চাচ্ছে এইখানে, কিভাবে আমাকে ডিজাইন করলে ক্লায়েন্ট এটা দেখে খুশি হবে, এই জিনিসগুলো বোঝার ক্ষমতা থাকতে হবে আপনার মধ্যে। দেন টাইম ম্যানেজমেন্ট ও কমিউনিকেশন স্কিল, এই জিনিসটাও থাকতে হবে, সময় মতো ডেলিভারি ও ক্লায়েন্টের সাথে পরিষ্কারভাবে কমিউনিকেশন করার দক্ষতা আমাদের মধ্যে থাকতে হবে। এখন এই জিনিসটা আসলে কি, এখন যখন কোনো একটা কাজ আমাদেরকে আর কি কেউ অর্ডার করবে তখন অবশ্যই সেটা একটা ডেডলাইন থাকবে, তাই না? যেমন আমাদেরকে সাপোজ একটা কোনো ব্র্যান্ড সে চাচ্ছে যে আগামী মাসের 1 তারিখে ব্র্যান্ডটা লঞ্চ করবে। তো তার আগেই অবশ্যই তাকে হচ্ছে ওয়েবসাইট, তারপর হচ্ছে তার লোগো এইগুলা রেডি করতে হবে। তো এখন সামনের মাসে যদি সে হচ্ছে তার ব্র্যান্ডটা লঞ্চ করে 1 তারিখে,
তার আগে তাকে ওয়েবসাইট বানাইতে হবে। এখন ওয়েবসাইট যখন বানাবে অবশ্যই তাকে তার লোগোটা রেডি করতে হবে, কারণ ওয়েবসাইটে তার লোগোটা থাকবে। তো এই লোগোটা ওকে যে মানে ওয়েবসাইটের জন্য দিতে হবে। তো ওয়েবসাইটের কাজ যে শুরু করবে, সে যেদিন শুরু করবে তাকে অবশ্যই সেদিন আমাকে লোগোটা দিতে হবে। তো সাপোজ আমি ধরলাম যে সে এই মাসের 25 তারিখে ওয়েবসাইটের কাজ শুরু করবে। তো তার মানে কি, ক্লায়েন্ট যদি আমাকে এখন অর্ডার করে লোগোর জন্য, তাহলে আমার ডেডলাইন হবে এই মাসের 25 তারিখে। আমাকে 25 তারিখের মধ্যে লোগোটা সাবমিট করতে হবে। তো আমি যদি এখন সময় মতো ডেলিভারি না করি, তাহলে কিন্তু ক্লায়েন্ট এই অর্ডারটা ক্যান্সেল করে দিতে পারে। আবার ক্লায়েন্টের সাথে পরিষ্কারভাবে কমিউনিকেশনও করতে হবে। এটার কারণ কি, আমি যদি আপনাকে মানে একটু আমাদের অনুযায়ী বলি, আমি নিজের ভাবে বলি যে আমি নিজে যখন কাউকে দিয়ে কোনো কাজ করাইতে যাব, অবশ্যই তার কথাবার্তায় আমাকে ফার্স্টে করতে হবে। মানে ফার্স্টে যখন তার সাথে কথাবার্তা বলবো, সে যদি এখন আমতা আমতা করে কথা বলে, তাহলে কিন্তু আমি তাকে দিয়ে কাজ করাইতে চাবো না। এটা একটা স্বাভাবিক ব্যাপার বলা চলে। কারণ তার কথাবার্তায় যদি ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু আমার কাছে মনে হবে যে সে আসলে এই কাজটা করতে পারবে কিনা, একটা সন্দেহ থাকবে আমার মধ্যে। তো এই কারণেই ক্লায়েন্টের সাথে পরিষ্কারভাবে কমিউনিকেশন করার স্কিলটা আমাদের মধ্যে থাকতে হবে। আচ্ছা, আমাকে একটু জাস্ট 1 মিনিট দিলে ভালো হতো। একটা আমাকে ইম্পর্টেন্ট কল করতে হবে, তো 1 মিনিটের জন্য জাস্ট একটু ওয়েট করতে হবে। আচ্ছা, সরি, একটু লেট হয়ে গেল। ওকে, তো যেটা বললাম যে একজন সফল গ্রাফিক্স ডিজাইনার হতে হলে এই জিনিসগুলো আমাদের মধ্যে আয়ত্ত করতে হবে। তো এরপর যদি আমি বলি যে ফ্রিল্যান্সিং মানে কি, ফ্রিল্যান্সিং এর প্রথমে যদি আমি বলি যে একটা ফ্রি ওয়ার্ড আছে, তাই না? তো এর মানে কি, আমরা একটা স্বাধীনভাবে এখানে কাজ করার আমাদের একটা আছে, স্বাধীনতা আছে বলা চলে। ফ্রিল্যান্সিং মানে হলো নিজের স্কিল দিয়ে স্বাধীনভাবে কাজ করে ইনকাম করা, কোনো অফিসে না গিয়ে অনলাইনে ক্লায়েন্টের জন্য কাজ করে আয় করা। এইটাই হচ্ছে ফ্রিল্যান্সিং। মানে আমরা কোনো অফিসে যাচ্ছি না, আমরা ফ্রি ভাবে যে কোনো জায়গায় বসে স্বাধীনভাবে কাজ করব, সেটার জন্য ইনকাম করব। এটাকে হচ্ছে একটা রিমোট ইনকাম বলা চলে। মানে আপনি রিমোটলি কাজ করতেছেন, এটাই হচ্ছে ফ্রিল্যান্সিং। তো ফ্রিল্যান্সিং আসলে কি জন্য জনপ্রিয়তা পাইছে সেটা যদি আমি বলি, এই যে আমরা স্বাধীনভাবে কাজ করতেছি, এই কারণেই কিন্তু জনপ্রিয়তা পাইছে। আমাদেরকে প্রতিদিন অফিসে যাইতে হচ্ছে না। অফিসে যাওয়ার সবার মধ্যে একটা প্যারা থাকে যে সকাল সকাল উঠে আমাদেরকে অফিসে যেতে হবে, সারাদিন ওখানে বসে কাজ করতে হবে। এটা একটা মানে প্যারা থাকে। তো এই প্যারাটা আমাদের থাকতেছে না ফ্রিল্যান্সিং এ। ফ্রিল্যান্সিং এ আমাদের যখন মন চাবে আমরা ঘরে বসে কাজ করতে পারবো। এইখানে জাস্ট একটাই আমাদের প্যারা থাকবে, সেটা হচ্ছে ক্লায়েন্ট আমাদেরকে খুঁজে বের করতে হবে, বা ক্লায়েন্ট কখন কাজ দিবে না দিবে সেই অপেক্ষায় থাকতে হবে। তো এইটা আসলে মানে আমার মতে, যখন আপনি লাইনে উঠে যাবেন এই ক্যারিয়ারে, তখন আসলে এটা কোনো প্যারা মনে হবে বলে আমার মনে হয় না। তো ফ্রিল্যান্সিং আসলে এই কারণে জনপ্রিয়তা পাইছে যে আপনাকে প্রতিদিন অফিসের যাতায়াতের এই প্যারাটা থাকতেছে না। আপনি স্বাধীনভাবে যখন মন চাবে কাজ করবেন, যখন মন চাবে কাজ করবেন না। এইটা আসলে সহজভাবে এইভাবে বলে, বাট এতটাও সহজ না। এটা আমরা পরবর্তীতে ডিটেলস আলোচনা করব।
তো এরপর এই কমন প্রশ্নটা সবার মধ্যে থাকে যে ভাই আমার দ্বারা কি ফ্রিল্যান্সিং সম্ভব কিনা। তো আমি যদি বলি, নিজেকে যদি ফোকাসড রাখতে পারেন তাহলে অবশ্যই সম্ভব। আর এই ক্যারিয়ারে কনসিস্টেন্সিটা খুব ইম্পর্টেন্ট। আপনি যতক্ষণ এই সেক্টরে কনসিস্টেন্সি বজায় রাখবেন ততক্ষণ আপনি সাকসেস পাবেন। যখন আপনি কনসিস্টেন্সি বজায় রাখবেন না তখন আপনি সাকসেস পাওয়া মানে অফ হয়ে যাবে বলা চলে। আপনি ধরেন যে কাজ শিখলেন, বাট আপনি ঠিক মতো প্র্যাকটিস করতেছেন না কাজগুলা। প্র্যাকটিস না করে তারপর হচ্ছে আহ, এই ক্যারিয়ারে বলা চলে আমাদেরকে পোর্টফোলিও রেডি করতে হয়, আপনাকে ডিজাইন বানাইতে হবে। তো আপনি নিত্য নতুন আপনাকে ডিজাইন বানাইতে হবে। আপনি যদি ডিজাইন না বানায় আপনি ভাবেন যে না আমি শুরুর দিকে ডিজাইন বানায় বসে আছি, আমার ওই ডিজাইনগুলো দিয়ে কাজ চলে যাবে। এইটা আসলে একটা ভুল ধারণা, যেটা মানে অনেকেই করে আমাদের মধ্যে। দেখা যাচ্ছে আমরা শুরুতেই অনেকগুলো ডিজাইন বানাই হচ্ছে ক্লায়েন্টকে দেখাই, ওই অনুযায়ী আমরা কাজ পাচ্ছি। বাট যত সময় যাচ্ছে আমরা সেই ডিজাইনগুলোকে আপডেট করি না, আমরা ওই ডিজাইনগুলোই ওই অবস্থায় রেখে দিই। দেখা যাচ্ছে 4-5 বছর পার হয়ে যাচ্ছে, তারপরে ডিজাইন আমরা আপডেট করতেছি না। এখন আমরা যদি ডিজাইন আপডেট না করি তাহলে একটা প্রবলেম হবে, কারণ আমাদের মানে আহ, এখন জামানা যেটা বলা চল মানে প্রতিনিয়ত আপডেট হচ্ছে। তো ডিজাইনও কিন্তু প্রতিনিয়ত আপডেট হচ্ছে। আমাদের 4 বছর আগে বা 5 বছর আগে যে ডিজাইনগুলো মানুষের পছন্দ হইতো সেই ডিজাইনগুলো কিন্তু এখন মানুষের পছন্দ হবে না। অনেকের হইতেও পারে, বাট এখন যেহেতু আস্তে আস্তে মানে আমাদের ইয়াটা চেঞ্জ হচ্ছে, তো সবার ওই অনুযায়ী ডিজাইনের চাহিদাও একটু চেঞ্জ হচ্ছে। যে আগে যেরকম ডিজাইন চাইতো মানুষ এখন ওই রকম ডিজাইন চাচ্ছে না। তো আমাদেরকেও কিন্তু সময় অনুযায়ী নিজেদেরকে চেঞ্জ করতে হবে। আমরা যদি সেই মানে যেরকম ডিজাইন শিখছি ওই ডিজাইন নিয়ে পড়ে থাকি তাহলে হবে না। আমাদেরকে সবসময় কনসিস্টেন্সি বজায় রেখে নিজেকে আপডেট রাখতে হবে। তো আপনি যদি সঠিকভাবে স্কিল অর্জন করেন এবং কনসিস্টেন্সি বজায় রাখতে পারেন তাহলে অবশ্যই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আপনার দ্বারা এই ক্যারিয়ারে সাকসেস সম্ভব। তো গ্রাফিক্স ডিজাইন শিখে কোথায় কাজ করা যায়? তো মার্কেট প্লেসগুলোর মধ্যে সব থেকে যে মানে নাম করা যে সাইটগুলো আছে সেটা হচ্ছে বিগিনারদের জন্য অবশ্যই ফাইবার। ফাইবারে হচ্ছে বিগিনারদের জন্য সব থেকে ভালো, কারণ হচ্ছে এখানে অন্যান্য মার্কেট প্লেসে বলা চলে কন্টেস্ট সিস্টেম, মানে বাইরে এসে কাজের ডিসক্রিপশন দিয়ে দেয় আমাদেরকে, সেই অনুযায়ী বুঝে ওইখানে কাজ সাবমিট করতে হয়। দেখা যাবে যে ওখানে 100 জন মিলে কাজ সাবমিট করতেছে। তো এখান থেকে ক্লায়েন্টের যারটা ভালো লাগবে তার ডিজাইনটা সিলেক্ট করে ওর ডিজাইনটা নিয়ে নেয় এইরকম। বাট ফাইবারে কিন্তু ওইরকম না। ফাইবারে হচ্ছে আপনি নিজের একটা অ্যাকাউন্ট খুলবেন, সেখানে গিগ দিতে হবে। গিগটা কিরকম? গিগটা হচ্ছে একটা দোকানের মতো। আমরা যেরকম মার্কেটে যাই, মার্কেটে অনেকগুলো দোকান থাকে তাই না? তো ফাইবারটা হচ্ছে একটা মার্কেট। সাপোজ এটা হচ্ছে আমাদের রংপুরের সুপার মার্কেট। তো এইখানে হচ্ছে আমাদের অনেকগুলো দোকান আছে, বিভিন্ন ক্যাটাগরির দোকান আছে। তো নিচতলায় দেখা যাচ্ছে অনেক কসমেটিক্সের দোকান আছে, ফোনের দোকান আছে। তো কসমেটিক্সের দোকানে আমি ধরলাম যে নিচতলায় অনেক কসমেটিক্সের দোকান আছে, আমরা এই ক্যাটাগরিতে ঢুকলাম। তো ফাইবারে যেমন হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের ক্যাটাগরি আছে, ওয়েবসাইট ডিজাইনের ক্যাটাগরি আছে, ডিজিটাল মার্কেটিং এর ক্যাটাগরি আছে, অনেক ক্যাটাগরি আছে। তো আমি ধরলাম যে কসমেটিক্সটা যেরকম একটা ক্যাটাগরি, গ্রাফিক্স ডিজাইন একটা ক্যাটাগরি। তো ফাইবারে ঢুকে মানুষ গ্রাফিক্স ডিজাইন ক্যাটাগরিতে ঢুকলো। এখন ওইখানে দেখবে যে অনেকগুলো দোকান আছে। এই দোকানগুলো হচ্ছে ফাইবারে যে আমরা গিগ দেই, এইগুলো হচ্ছে এক একটা দোকান। তো ওই দোকানে গিয়ে ওদের কাছে যারটা মনে হবে, দেখবে যে আমরা নর্মালি গেলে কি করি, দেখি যে কার দোকানে ভিড় বেশি। যার দোকানে ভিড় বেশি তার দোকানে মনে করি যে না এর দোকানের প্রোডাক্ট মনে হয় ভালো, তাইলে এর দোকানে আমরা গিয়ে প্রোডাক্ট কিনবো। প্রোডাক্ট কেনার পর যদি দেখি যে ইউজ করে হ্যাঁ প্রোডাক্টটা ভালো আছে, তাহলে হচ্ছে আমরা বারবার সেই প্রোডাক্টটা কিনতে ওনার দোকানেই যাই, তাই না? এইরকমই করি। তো ফাইবারও ওই রকম। আমরা যখন একটা গিগ দেব, ওইখানে যখন মানুষ এসে দেখবে যে হ্যাঁ এই গিগটায় রিভিউ বেশি, তাহলে ওই গিগে মানুষ অর্ডার করার সম্ভাবনা বেশি থাকবে। এখন ওই গিগে অর্ডার করে যখন ও কোনো একটা সার্ভিস নিবে, সাপোজ আমার গিগে অর্ডার করে কেউ একজন হচ্ছে একটা লোগো ডিজাইন করে নিল, এখন ওর কাছে ভালো লাগলো। তো পরবর্তীতে ওর যত গ্রাফিক্সের কাজ আছে সবগুলো কিন্তু ও আমাকে দিয়ে করায় নিবে। এইভাবে আর কি রিপিটেড ক্লায়েন্ট আসে ফাইবারে। আর যদি বলি, আচ্ছা এখানে আরেকটা কথা,
আমি বললাম যে ফাইবারের যাদের রিভিউ আর কি বেশি থাকবে তাদেরকে অর্ডার করার চান্স বেশি থাকবে। তো এই ক্ষেত্রে কি নিউ যারা ঢুকবে, যারা মানে অনেকে তো এখন কাজ শিখে নিউ হিসেবে ঢুকবে ফাইবারে, তো তাদের চান্স কিরকম অর্ডার পাওয়ার বা এখন হচ্ছে আহ, নিজেকে গ্রো করার, ফাইবার অ্যাকাউন্টটা গ্রো করার, এই জিনিসটা চান্স কিরকম? এটা যদি আমি বলি, ফাইবারে কিন্তু সবসময় ফাইবার না, এটা হচ্ছে সব মার্কেট প্লেসেই ওরা হচ্ছে সবসময় রোটেট করে, মানে গিগ গুলাকে রোটেট করে। এখন যাদের গিগ গুলা ফার্স্ট পেজে আছে, 1 মাস বা 2 মাস পর দেখা যাবে যে তাদের গিগ গুলা ওরা হচ্ছে পিছনের দিকে পাঠিয়ে দিছে, 2-3 নাম্বার পেজে বা 5 নাম্বার পেজে এরকম দিকে পাঠিয়ে দিছে, আর পিছনের দিকে যারা নিউ হিসেবে জয়েন করছে তাদের গিগ গুলো সামনের দিকে এনে দিছে। এখন যখন সামনের দিকে এনে দিবে গিগ গুলোকে, এই টাইমে কিন্তু অনেক বেশি অর্ডার আসা শুরু করবে। তো এই অর্ডার গুলো যদি আপনি ভালোভাবে কমপ্লিট করতে পারেন, 5 স্টার রেটিং মানে পান বায়ারদের থেকে, তাইলে কিন্তু আপনার গিগটা তখন র্যাঙ্কে থাকার চান্স থাকবে। মানে ফাইবার যখন আবার রোটেট করবে তখন আপনার গিগটা ওরা আর পিছনের দিকে পাঠিয়ে দিবে না, কারণ ও দেখবে যে না, আপনি যে অর্ডারগুলো পাচ্ছেন সেই অর্ডারগুলো ঠিকভাবে কমপ্লিট করতেছেন, বায়ারও ওই কাজগুলো নিয়ে খুশি। তো তখন কিন্তু ও আর আপনার গিগটাকে পিছনে পাঠাবে না, তখন দেখা যাবে সবসময় আপনার গিগটা ওরা র্যাঙ্কে রাখবে। তো এইভাবে আসলে মানে যারা র্যাঙ্কে আছে ফাইবারে বা অন্যান্য মার্কেট প্লেসে, ওরা এইভাবেই আসলে র্যাঙ্কে মানে টিকে থাকে। ওরা দেখা গেছে যে যখন শুরুতে জয়েন হয়েছে তখন তো ওরাও পিছনের দিকেই ছিল, বাট শুরুতে যখন ওরা 1-2টা করে অর্ডার পাইছে, শুরু থেকেই কিন্তু কেউ র্যাঙ্কে থাকে না। শুরু স্কিলগুলো শেখার পর ফাইবারে অ্যাকাউন্ট খুলে, অ্যাকাউন্ট খোলার পরে দেখা যায় যে কোনো মানে কনসিস্টেন্সি বজায় তারা ফাইবারে ঠিক মতো মানে অ্যাক্টিভ থাকতেছে না, আপডেট গুলো ঠিক মতো বুঝতেছে। সে আমাকে কি করে, তারা এখন সবাইকে ব্রেন ওয়াশ দেওয়া শুরু করবে যে না ভাই, ফাইবারে সে অ্যাকাউন্ট খুলে কোনো কাজ পাওয়া যায় না, এই জিনিসগুলা বেকার, আপনারা কোনো মানে এগুলা শিখিয়েন না, এই জিনিসগুলা শিখে কোনো কাজ পাওয়া যায় না, এই জিনিসগুলা বেকার। বাট আপথেন পেসেন্টের বেশি ক্যারিয়ারে সাকসেস, ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে সাকসেস। আচ্ছা এই জন্য আমি আমাকে বলবো, শুনছে আমি একটা কোশ্চেন করি যে অনেকে করতে পারে, যেমন হচ্ছে তুই বললি যে হচ্ছে মানুষে হচ্ছে ফাইবার প্রোফাইল ঠিক মতো তৈরি করতে পারতেছে না বা কনসিস্টেন্সি থাকতেছে না, এই কারণেই তো দেখা যায় অন্যকে ডিমোটিভেট করতেছে, যেমন ডিমোটিভেট অন্যরকম একটা এআই বলা এর যায়, ঠিক বিষয়টা মতো মানে নতুনদের জন্য কাজ পাওয়ার উপায় হচ্ছে বায়ার আসে ওখানে কন্টেস্ট দেয়, মানে হচ্ছে বায়ার আসে ওখানে ওর কি কি রিকোয়ারমেন্টস ওইগুলো দিয়ে দেয়, ওই রিকোয়ারমেন্টস অনুযায়ী আমাদেরকে কাজ করে ওইখানে সাবমিট করতে হয়। ওইখানে দেখা যায় যে একটা কন্টেস্টেই মোটামুটি 800, 900, 1000 জন মানুষ ওইখানে কাজ সাবমিট করে। এখন ওইখানে কাজ সাবমিট করার পর ক্লায়েন্টের যেটা পছন্দ হয় সেটা ওরা চুজ করে উইনার হিসেবে ঘোষণা দিয়ে দেয়, তারপর সে টাকাটা পাওয়া যায়। এইভাবে আর কি ফ্রিল্যান্সারের নতুন হিসাবে কিভাবে কাজ পাওয়া যায়, but সেটা বিগিনার হিসাবে কখনো পাওয়া যায় না। না কেন? কারণ ফ্রিল্যান্সার এখন দেখা যাচ্ছে যে বায়ার যে রিকোয়ারমেন্ট গুলো দেওয়া যায় সেই অনুযায়ী ও ডিজাইনার কি চুজ করে না। দেখা যাচ্ছে একটা রিকোয়ারমেন্ট দিচ্ছে, ওই অনুযায়ী আপনি কাজ করতেছেন, বাট ও যখন কাউকে উইন দিচ্ছে, তার ডিজাইনে দেখবেন যে বায়ার যে অনুযায়ী রিকোয়ারমেন্ট দিচ্ছে ওই অনুযায়ী সে কাজ করে নাই, তারপরেও বায়ার তাকে উইন দিচ্ছে। এরকম হচ্ছে কাহিনীগুলো, মানে প্রফেশনাল নাই আর ফ্রিল্যান্সার সাইটটা। আর আপওয়ার্ক অনেক প্রফেশনাল, বাট আপওয়ার্কে নিউ হিসেবে এখন কাজ করাটা অনেক টাফ। ওইখানে টাকা দিয়ে হচ্ছে কানেক্ট কিনতে হয়, তারপর প্রজেক্টে বিড করতে হয়, তারপরও কাজ পাবেন কিনা তার সন্দেহ। কারণ একটা মানুষ কাদেরকে হায়ার করবে, যাদের রিভিউ বেশি তাদেরকে হায়ার করার চান্স বেশি থাকবে, নতুনদের হায়ার করার চান্স অনেক কম থাকে। তো সেই হিসেবে ফাইবার কিন্তু একটা বেস্ট অপশন নতুনদের জন্য। তো ওই জন্য আর কি ফাইবারটাকে সাজেস্ট করা হচ্ছে। তো এখন যদি বলি যে ফাইবারে কাজ শুরু করার জন্য কি করতে হবে, প্রথমত আমাদেরকে ভালো পোর্টফোলিও বানাতে হবে। এখন কি জন্য পোর্টফোলিও জিনিসটা কি? পোর্টফোলিও হচ্ছে একটা শোকে মানে আমাদের কাজ শোকেস করার মাধ্যম। একটা বায়ার যখন আমাদেরকে কাজ দিবে তখন ফার্স্টেই সে হচ্ছে একটা পোর্টফোলিও দেখতে যাবে যে আপনি যে কাজ পারেন কিনা সেটার একটা পোর্টফোলিও দেখতে যাবে। পোর্টফোলিওতে আমরা সব ধরনের যা কাজ করি আমাদের পোর্টফোলিওতে আমরা সেগুলো আপলোড করে রাখি। তো বায়ার যখন আসি বলে যে হ্যাঁ তুমি কিরকম কাজ পারো সেগুলো আমি দেখতে যাচ্ছি, তখন সেই পোর্টফোলিওর লিঙ্কটা আমরা তাদেরকে দিয়ে দেই।
সেই পোর্টফোলিও সে দেখে যে হ্যাঁ এ তো অনেক ভালো কাজ করে, তাহলে একে আমার হায়ার করা যায়। এইরকম হচ্ছে একটা পোর্টফোলিও। তো পোর্টফোলিওটা যদি আমরা ভালোভাবে না বানাই তাহলে কিন্তু কাজ পাওয়াটা অনেক টাফ হয়ে যায়। এই জন্য ফার্স্টে হচ্ছে আমাদের পোর্টফোলিওটা ভালোভাবে বানাতে হবে। পোর্টফোলিও বানানোর আগে অবশ্যই আমাদেরকে কাজ শিখতে হবে। কাজ না জানলে তো আমরা পোর্টফোলিও বানাইতে পারবো না। প্রথমত কাজ শিখতে হবে, সেই অনুযায়ী আমাদেরকে একটু ইউনিক টাইপের প্রফেশনাল ডিজাইন বানাইতে হবে। অন্যদের থেকে একটু ইউনিক বা আলাদা টাইপের ডিজাইন বানাইতে হবে। সেই ডিজাইনগুলো দিয়ে পোর্টফোলিও বানাইতে হবে। পোর্টফোলিও বানানোর পরে ফাইবারে একটা ক্লিয়ার গিগ তৈরি করতে হবে। ক্লিয়ার গিগ বলতে কি বোঝাচ্ছি, অনেকের গিগে দেখবেন যে ওদের ক্লিয়ার কোনো ইনস্ট্রাকশন দেওয়া থাকে না, মানে গিগে জাস্ট ফাও ফাও দুনিয়ার কথা লিখে রাখছে। মানে ক্লায়েন্ট যখন অর্ডার দিবে তো সে তো গিগে আসলে সে আপনাকে অর্ডার করে কি কি পাবে সেই জিনিসগুলোই আপনাকে গিগে লিখতে হবে। এখন আপনি যদি মানে উল্টাপাল্টা জিনিস লিখে রাখেন তাহলে কিন্তু হবে না। তো ক্লিয়ার ইনস্ট্রাকশন সহ গিগটা তৈরি করতে হবে। দেন গিগের যে থাম্বনেলটা থাকবে সেই থাম্বনেলটা সুন্দরভাবে বানাতে হবে, কারণ থাম্বনেলটা যদি থাম্বনেলটা এবং গিগের মধ্যে যে প্রেজেন্টেশন গুলো থাকে, অন্যান্য যে ইমেজ গুলো থাকে, এইগুলো সুন্দরভাবে সাজায় দিতে হবে। এরপর যদি বলি যে মার্কেট প্লেস ছাড়াও কি ক্লায়েন্ট পাওয়া যায় কিনা, আমাদের মধ্যে অনেকেই করে কি কাজ শিকার পরে ফাইবারে অ্যাকাউন্ট খুলে দেখতেছে যে হ্যাঁ কাজ পাচ্ছি, ওইখানে কাজ মানে ওইখানে অ্যাকাউন্ট খুলে বসে আছে। মার্কেট প্লেসের বাইরে কখনো ক্লায়েন্ট খোঁজার ট্রাইও করে না। বাট যদি আমি সত্যি কথা বলি, আমাদের প্রতিদিন ফেসবুকে না ঢুকলে হয় না, এটা হচ্ছে আমাদের স্বভাব। কিন্তু বাইরের কান্ট্রিতে কিন্তু ওরা প্রতিদিন ইমেলটা চেক করবেই। এটা হচ্ছে ওদের স্বভাব যে ওদের প্রতিদিন ইমেলটা চেক করতে হয়। এই জন্য ইমেল মার্কেটিংটা কিন্তু সব থেকে বেশি জনপ্রিয় বাইরে ক্লায়েন্ট খোঁজার ক্ষেত্রে। তো ক্লায়েন্টদের যদি আপনি ইমেল কালেক্ট করতে পারেন, তারপর হচ্ছে ইমেল মার্কেটিং করতে পারেন, তাহলে কিন্তু অনেক পরিমাণে ক্লায়েন্ট বাইরে মার্কেট প্লেসের বাইরে পাওয়া যায়। তো এইগুলো আসলে কিভাবে করবেন, কেমনে হচ্ছে ক্লায়েন্ট খুঁজে পাওয়া যায়, এগুলো কিন্তু সবই আমরা কোর্সে শিখাই দেবো। তো এইগুলো নিয়ে এটা মানে এটা একটা বেসিক আইডিয়া দিচ্ছি জাস্ট। এইটা যদি না বুঝে থাকেন অত বেশি মানে এটা নিয়ে ইয়া করার দরকার নেই। জাস্ট একটা আইডিয়া দিয়ে রাখতেছি যে মার্কেট প্লেসের বাইরেও আমরা ক্লায়েন্ট পাবো, অনেক ক্লায়েন্ট পাবো। দেন একজন বিগিনার হিসেবে কিভাবে শুরু করতে পারে। তো প্রথমে আমাদেরকে ডিজাইনের অবশ্যই বেসিক রুল শিখতে হবে। সফটওয়্যার, যেই সফটওয়্যারগুলো দিয়ে আমরা কাজ করব সেই সফটওয়্যারগুলো ভালোভাবে শিখতে হবে। তারপর হচ্ছে আমরা কিছু ছোট ছোট প্রজেক্ট দিয়ে প্রজেক্টগুলোর কাজ করে অভ্যাস আমাদেরকে করতে হবে। কারণ আমরা গ্রাফিক ডিজাইন শিখলাম, সফটওয়্যার দিয়ে কিভাবে কাজ করতে হয় সেই জিনিসগুলো শিখলাম। শিখার পরে যদি আমরা ছোট ছোট প্রজেক্টগুলোর কাজ না করি, ডিরেক্ট হচ্ছে আমরা ক্লায়েন্টের কাজ করা শুরু করে দিই, তাহলে দেখা যাবে যে ক্লায়েন্ট কি বলতেছে সেটা বুঝতেছি না, এরকম হয় অনেক সময়। তো আমাদেরকে অবশ্যই ফার্স্টে ছোট ছোট কিছু প্রজেক্ট দিয়ে কাজ করে অভ্যাস তৈরি করতে হবে। এখন এই ছোট ছোট প্রজেক্টগুলো কোথায় পাবো? এই যে যেমন কিছুক্ষণ আগে ফ্রিল্যান্সার সাইটের কথা বললাম, ওইখানে তো কন্টেস্ট দেয়। তো ফার্স্টে আপনি ওইখানে কন্টেস্ট দিয়ে শুরু করতে পারেন। ওইখানে আপনার এরকম টেন্ডেন্সি রাখার দরকার নেই যে না আমি ওখানে কন্টেস্ট দিব, আমাকে উইন হইতে হবে, ওইখানে আমাকে টাকা ইনকাম করতে হবে freelancer.com এ। এরকম কোনো টেন্ডেন্সি রাখার দরকার নেই। বাট ওইখানে আপনি এই টেন্ডেন্সি রেখে কাজ করবেন যে না আমার ওইখানে কাজ করলে আমার কিছু ডিজাইন রেডি হবে, আমার হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস সম্পর্কে আইডিয়া হবে যে ক্লায়েন্ট কিরকম ডিজাইন চাবে বা কিরকম ডিজাইন পছন্দ করে, এই জিনিসগুলো সম্পর্কে আমার আইডিয়া হবে। এইভাবে আপনি ওইখানে কাজ করতে পারেন। তারপর আমাদের মানে আমাদের নিজেদের কান্ট্রিতে অনেকেই অনেক রকম ডিজাইন চায়, নিজেদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে বা অনেক আত্মীয় স্বজনের মধ্যে অনেকে অনেক রকম ডিজাইন চায়, ওদের কাজগুলো করবেন, ছোটখাটো কাজগুলো করবেন, তাহলে অনেক রকম আইডিয়া হবে যে এইভাবে এইভাবে কাজ করতে হবে, মানে এরকম আইডিয়া থাকা দরকার। এরপর এই প্রশ্নটাও সবার মধ্যে একটা কমন, যে কেমন কনফিগারেশনের ডিভাইস দরকার, আমরা কত টাকা দিয়ে পিসি বিল্ড করব, এরকম একটা থাকে, প্রশ্ন থাকে সবার মধ্যে। আর হচ্ছে ফোন দিয়ে গ্রাফিক্স ডিজাইন করা সম্ভব কিনা, এরকম টাইপেরও একটা প্রশ্ন থাকে। তো আমি যদি বলি যে কোন ধরনের কাজ করবেন তার উপর আসলে কেমন টাইপের পিসি বিল্ড করবেন সেটা আসলে ডিপেন্ড করবে। তো এটা বলতে আসলে কি বুঝাইলাম,
গ্রাফিক্স ডিজাইন কিন্তু আসলে শুধুমাত্র আমি যে ডিজাইন করব এইটার ইয়াতে আর কি লিমিটেড না। গ্রাফিক্স ডিজাইন কিন্তু অনেক মানে অনেক রকম ইয়ে আছে, ক্যাটাগরি আছে। গ্রাফিক্স গ্রাফিক্স ডিজাইনে কিন্তু অনেক ক্যাটাগরি আছে। আমি শুধুমাত্র মানে লোগো ডিজাইন বা হচ্ছে ফ্লায়ার ডিজাইন বা এইরকম ডিজাইন নিয়ে কথা বলতেছি জন্য কিন্তু শুধুমাত্র এইগুলোকেই আপনি বুঝে নেন না যে এইগুলোই শুধুমাত্র গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক্স ডিজাইনে আরো অনেক কিছু আছে, ভিডিও এডিটিং আছে, 3D 2D অ্যানিমেশন, এগুলো সবকিছু কিন্তু গ্রাফিক্সের আন্ডারে। তো আমি যদি বলি যে 3D বা 2D নিয়ে যদি আপনি কাজ করতে যান বা ভিডিও এডিটিং নিয়ে কাজ করতে যান, তাহলে কিন্তু অনেক হাই কনফিগারেশনের পিসি বিল্ড করতে হয়। বাট আপনি যদি মানে আমরা যেটা শিখাবো আর কি, আমরা মেইনলি হচ্ছে প্রিন্টিং ডিজাইন, প্রিন্টিং ডিজাইনের মধ্যে যেগুলো পড়ে, তারপর হচ্ছে স্টেশনারি ডিজাইন, তারপর হচ্ছে লোগো ডিজাইন, এই জিনিসগুলো হচ্ছে আমরা শিখাবো। তো এইগুলোর জন্য আসলে অত বেশি হাই কনফিগারেশনের পিসির দরকার পড়ে না। মোটামুটি আমি এতদিন আর কি আমার আগের যে পিসিটা ছিল সেটা ছিল হচ্ছে কোরাই 3 4th জেনারেশনের, তো অনেক ওল্ড মডেলের, 4 GB র্যাম ছিল। তো এইটা দিয়ে কিন্তু আমি মোটামুটি এতদিন কাজ করছি। এই 1 বছর আগে আমি আর কি পিসি আপগ্রেড করছি, তাও যে খুব মানে দামি একটা পিসি নিছি এরকমও না, 30,000 টাকা দিয়ে বিল্ড করছি। তো এরকম একটা আইডিয়া রাখতে পারেন যে মোটামুটি 15 থেকে 20,000 বা 25,000 নিম্নে এরকম টাইপের একটা, এরকম অ্যামাউন্টের একটা হচ্ছে টাকা যদি আপনি ইনভেস্ট করে পিসি বিল, তো এটা আসলে অনেকে বলবে যে হ্যাঁ, হ্যাঁ সম্ভব। অনেকেই বলবে যে হ্যাঁ আমি করি টাকা ইনকাম করছে, এরকম অনেকে বলবে। বাট আমি যদি বলি যে ফোন দিয়ে আসলে ছোটখাটো কাজ করা যায়, ফলে ফোন দিয়ে কাজ করে বেশি দূর আগানো পসিবল না। আপনাকে অবশ্যই পিসি দিয়ে কাজ করতে হবে। ট্রান্সলেটর ইউজ করে বাংলা লিখে ওইখান থেকে ইংলিশ ট্রান্সলেট করে দেন হচ্ছে বাইরের সাথে কমিউনিকেশন করে। অনেক সময় দেখা যাবে যে গুগল ট্রান্সলেটর ইউজ করার পরেও মানে ঠিকভাবে আর কি সে মেসেজগুলা মানে জেনারেট করতে পারতেছে না। যেমন আমি যদি একটা এক্সাম্পল দেই, আপনি যদি বাংলায় আর কি ওখানে গিয়ে লেখেন গুগল, তো গোল কিন্তু 2 রকমের হইতে পারে। আবার গোল দিয়ে যে আমরা ফুটবলে গোল বুঝাই সেই গোলও হইতে পারে। তো এখন এইরকম টাইপের আর কি এরকম কনফিউশনের সৃষ্টি করতে পারে। তো আসলে ইংলিশটা যদি একটু ভালোভাবে না জানেন তাহলে আসলে একটু মানে এই কাজে অত বেশি আগানো যায় না বলা চলে। ইংলিশটা এই জন্য জানাটা অনেকটা জরুরি। ক্লায়েন্টের সাথে যাতে মানে ফার্স্ট পোর্শনে যেন অনেক ভালো একটা কমিউনিকেশন ওর সাথে করতে পারেন, এই জিনিসটার জন্য আসলে ইংলিশটা ভালোভাবে জানাটা জরুরি। আর বায়ারদের সাথে যখন কমিউনিকেশন করবেন, বায়ার একটা কোনো মেসেজ দিল, আপনি যদি সাথে সাথে ওকে রিপ্লাই না দিতে পারেন তাহলে কিন্তু একটা ইয়া হয়। যেমন আমরা আমাদের নিজের ক্ষেত্রে যদি বলি, আমরা একটা কাজ করাবো কাউকে দিয়ে, আমরা যদি তার কাছ থেকে সাথে সাথে রিপ্লাই না পাই, তারপর সে যদি আমতা আমতা করে কথা বলে, তার কথার মধ্যে যদি কোনো প্রফেশনালিজম না থাকে, তাহলে কিন্তু আমরা ভাববো যে সে হয়তো কাজটা ঠিকভাবে করতে পারবে না। সে যদিও কাজ ঠিকভাবে করতে পারে, তার মধ্যে অনেক স্কিল আছে, বাট সে ঠিকভাবে কথা বলতে না পারার কারণে তাকে কিন্তু আমরা কাজটা দিতে চাবো না। এটা হচ্ছে মানুষের একটা স্বভাব। তো ওই জন্য আসলে ইংলিশটা জানাটা অনেকটা জরুরি এই ফ্রিল্যান্সিং সেক্টরে। আচ্ছা, গ্রাফিক্স ডিজাইনের ক্যারিয়ার সম্ভাবনা ও চ্যালেঞ্জ। আমি যেটা শুরুর দিকে বলছি যে কনসিস্টেন্সি একটা মেইন ফ্যাক্টর এখানে।
আপনি যদি নিজেকে আপডেট করতে না পারেন তাহলে এই ক্যারিয়ারে আপনি ঠিক থাকতে পারবেন না। আপনি ধরেন যে 4-5 বছর আগে একটা আহ, আপনি যদি নিজেকে আপডেট করতে না পারেন তাহলে আসলে অনেকটা আপনার জন্য চ্যালেঞ্জিং ব্যাপার হবে, কারণ সবাই নিত্য নতুন নিজের মানে স্কিল ডেভেলপ করতেছে। তো আপনি একটা জিনিস শিখছেন ওইটা নিয়ে যদি বসে থাকেন তাহলে আসলে হবে না। আপনাকে আপনার ডিজাইন গুলোকে আপডেট করতে হবে, পাশাপাশি নতুন যে টেকনোলজি গুলো বের হবে সেইগুলো সম্পর্কে একটু বেসিক আইডিয়া রাখতে হবে। আপনি গ্রাফিক্স ডিজাইন শিখছেন জন্য শুধুমাত্র এইটা নিয়ে পড়ে থাকবেন, এরকমটা আসলে করাটা ভুল ধারণা হবে। আচ্ছা, মিটিং তো আছে তাই না? হুম, আচ্ছা, যেটা বলতেছিলাম, আচ্ছা, আমাদের আমাদের কিন্তু মিটিং আর তো 15 আপনি, মিনিটের মতো আছে। হ্যাঁ, 15 মিনিট পর সেকেন্ড যে লিঙ্কটা আছে সেটার মধ্যে একটু ঢুকে যাই আর কি, সবাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আপনাকে নিজেকে প্রতিদিন 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 আপডেট করতে হবে, নাইলে আপনি এই ক্যারিয়ারে টিকে থাকতে পারবেন না। এখানে যেমন চাহিদা আছে অনেক, প্রতিযোগিতাও আছে, এটা স্বাভাবিক। কারণ হচ্ছে যত দিন যাচ্ছে মানুষ এই সেক্টরে ঢুকতেই আছে। তো আস্তে আস্তে কম্পিটিশন কিন্তু বাড়তিছে, কম্পিটিশন কখনো কমবে না। বাট এর মানে এই না যে আপনি হচ্ছে এখন ঢুকলে কাজই পাবেন না। কম্পিটিশন যেহেতু বাড়তিছে আপনার কাজ পাওয়ার চান্স একদমই নাই। কম্পিটিশন যতটা বাড়তেছে সাথে সাথে কিন্তু চাহিদাও বাড়তেছে। কারণ হচ্ছে বাইরে দেখা যাচ্ছে অনেক মানুষ এখন অফলাইন থেকে অনলাইনে আর কি এই কাজগুলো করায় নেওয়াতে শিফট হচ্ছে। মানুষ হচ্ছে যেমন বাইরের কান্ট্রির কথাই যদি বলি, তারা যে এই কাজগুলো আগে যেভাবে করায় নিত, ওইখানে লোক হায়ার করে করায় নিত, তো ওরা যেই পরিমাণে চার্জ করে তার থেকে কিন্তু আমরা অনেক কম টাকায় এই জিনিসগুলো করে দিয়ে থাকতেছি। যেমন ফাইবারে একটা যদি সামান্য গ্রাফিক্স ডিজাইনের কাজ আমরা যদি করে দেই, সেটার জন্য আমরা মানে সর্বনিম্ন চার্জ হচ্ছে $5। তো সেই কাজটা যদি তারা ওইখানের মানুষদের দিয়ে করায় নিত, তারা হয়তো বা চার্জ করতো 100 $100 বা $150 এরকম। তো সেখানে তারা অনেক কম পরিমাণে তারা হচ্ছে অনলাইন থেকে এই জিনিসগুলো করায় নিতে পারতেছে। তো এই কারণে কিন্তু আস্তে আস্তে মানুষের অনলাইন থেকে এই জিনিসগুলো করায় নেওয়ার চাহিদাটা বাড়তিছে। তো এইখানে মেইন চ্যালেঞ্জটা কি? চ্যালেঞ্জটা হচ্ছে নিজেকে আপডেট রাখা ও ক্লায়েন্ট ম্যানেজ করা। ক্লায়েন্টকেও আমাদেরকে ম্যানেজ করার যে ইয়াটা স্কিলটা আছে সেই স্কিলটা থাকতে হবে। আচ্ছা, তো আমাদের আজকের লাস্ট টপিক সেটা হচ্ছে সবার কমন প্রশ্ন এখনকার, সেটা হচ্ছে এআই আসার কারণে আমাদের কি ক্যারিয়ার শেষ হয়ে গেছে কিনা বা এটা আমাদের জন্য সুযোগ কিনা। তো আমার যেটা মতামত সেটা হচ্ছে এআই কখনোই আমাদের জব নেবে না, বরং যারা এআই কে কাজে লাগাতে পারবে তারাই আগায় থাকতে পারবে এখানে। তাই কিভাবে এআই টুলস দিয়ে কাজগুলোকে সহজ করা যায় আমাদের কাজগুলোকে, সেটাই আমাদেরকে শিখতে হবে। তো এইগুলো কিন্তু আমরা আমাদের কোর্সে ভালোভাবে শিখিয়ে দিব যে এআই টুলস কিভাবে আমাদেরকে কাজে লাগাতে হবে, কিভাবে আমাদের কাজে কোন কোন কাজে লাগবে। এই জিনিসগুলো কিন্তু আমাদের কোর্সে কিছুই মানে ডিটেলস আকারে থাকবে। তো এআই আসার কারণে কি আসলেই মানে খুব বেশি ইয়ে গেছে কিনা, এখন এটা যদি আমি একটা সাধারণ এক্সাম্পল দিয়ে বুঝাই, দেখেন এআই কিন্তু কখনোই একটা মানে জিনিসকে পারফেক্ট ভাবে বানাই দিতে পারবে না। সাপোজ আপনি একটা কোনো কিছু একটা বানাইতে যাচ্ছেন, সাপোজ কি বলি, সাপোজ একটা পোস্টার বানাইতে যাচ্ছেন। তো পোস্টারটা আপনি হচ্ছে এআই তে একটা প্রম্পট দিলেন, প্রম্পট দেওয়ার পরে এআই আপনাকে একটা পোস্টার বানাই দিল। ঠিক আছে, যদিও এআই এখনো অতটাও ভালো হয় না যে আপনাকে টেক্সটও একদম ভালোভাবে জেনারেট করে দিতে পারবে পোস্টারে, এখনো কিন্তু অতটাও ভালোভাবে এআই মানে তৈরি হয়নি। তো তারপরেও সাপোজ ধরলাম যে আর কয়েকদিন পর এটা ভালোভাবে মানে বানাই দিতে পারতেছে। কিন্তু ধরেন সামান্য একটা কোনো কিছুতে মানে একটা ভুল করলো, তো তখন আপনি কিন্তু আবার যখন ওকে প্রম্পট দিবেন তখন কিন্তু সেম ডিজাইনটা ও আপনাকে বানাই দিবে না, বা ওই সেম জিনিসটাকে আপনাকে এডিট করে দিবে না ও। তো আপনি ধরেন যে এআই দিয়ে ওই জিনিসটা বানাইছেন, আপনাকে হচ্ছে ওই ছোট একটা জিনিস আপনাকে চেঞ্জ করা লাগবে, তো তখন আপনি কিভাবে করবেন? এটা একটা ফ্যাক্ট। তো আপনি কিন্তু ওইভাবে করতে পারবেন না। যদি এআই দিয়ে কাজ করার পরে ও যদি সোর্স ফাইলটা দিয়ে দিত তাইলে কিন্তু আমরা সহজে ওই জিনিসটা এডিট করতে পারতাম। বাট যেহেতু ওই রকম টাইপের কোনো কিছু করবে না, তো এআই দিয়ে আসলে কিভাবে আমাদের জন্য সুবিধা হবে, আমরা ধরেন যে ছোটখাটো যে জিনিসগুলো বানাইতে আমাদের অনলাইনে খুঁজতে মানে অনেক টাইম লেগে যায় বা অনেক জায়গায় ফ্রিতে পাওয়া যায় না, সেই জিনিসগুলো আমরা এআই দিয়ে সহজে বানাই নিতে পারবো।
আবার এআই দিয়ে কিন্তু অনেক অ্যাডভান্স লেভেলের জিনিসও বানানো যায়, যেইগুলো আমরা যদি নর্মালি মানে আহ, যেগুলো সফটওয়্যার দিয়ে আর কি বানাই থাকি, ওইগুলো দিয়ে বানাইতে গেলে অনেক টাইম লেগে যায়। তো এআই দিয়ে বানাইতে গেলে অনেক সময় যে দেখা যায় যে একদম অ্যাকুরেটলি বানাই দিচ্ছে অনেক কম সময়ে। তো তখন কিন্তু জন্য সুবিধা হয়, ক্লায়েন্ট ও এআই দিয়ে এই জিনিসগুলো বানাই নেবে। মানুষ এআই দিয়ে বানাই দেওয়ার জন্য মানুষকে হায়ার করে, ঠিক আছে। বাইরের কান্ট্রির মানুষ এতটাই অলস যে সামান্য ধরেন যে ওয়েবসাইটের কাজ করাবে, ওয়েবসাইটের কাজ করানোর জন্য ডোমেন হোস্টিং কিনবে, সেই ডোমেন হোস্টিংটা কেনার জন্য একজনকে হায়ার করে যে আমাকে তুমি ডোমেন হোস্টিংটা কিনে দাও। এইরকম পরিমাণে অলস মানুষ। তো এই কারণে আসলে বলবো যে আপনার এই জিনিসগুলো নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই যে এআই আসার কারণে আমাদের মানে এই ক্যারিয়ার গুলো শেষ হয়ে যাবে, এরকম কোনো কিছুই হবে না। তারপরে এখন অনেক জিনিস দেখা যাচ্ছে যে এআই দিয়ে মানুষ হচ্ছে কি বলবো কোডিং করতেছে, এআই দিয়ে ওয়েবসাইট বানানো যাচ্ছে। তাহলে কি যারা হচ্ছে কোডিং শিখতেছে বা সিএসসি তে পড়তেছে তাদের কি ক্যারিয়ার শেষ? এরকম কোনো কিছু হবে না। এআই কে তো মানে এআই তো আর নিজে নিজেকে কন্ট্রোল করতে পারে না, তাই না? ওকেও তো হচ্ছে ডেভেলপ করতে হয়। তো এই কাজগুলো কে করে? ওইগুলো তো মানে যারা হচ্ছে কোডিং পারে তাদেরকে তো করতে হয়, এই জিনিসগুলো ডেভেলপ করতে হয়, তাই না? তো আসলে এই এআই নিয়ে যাদের মানে ভুল ধারণা আছে যে এই জিনিসটা আমাদের ক্যারিয়ারকে নষ্ট করে দেবে, এরকম কোনো কিছুই হবে না। এগুলো হচ্ছে যারা মানে কি বলবো, যারা এই সেক্টরে কাজ করে না তারাই হচ্ছে মানুষকে বিভ্রান্ত করার জন্য এই জিনিসগুলো ছড়ায় বেড়ায়, এছাড়া আর কিছুই না। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকের যে মানে বেসিক আলোচনা ছিল এইগুলো হচ্ছে এই পর্যন্তই। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে এখন কোশ্চেন করতে পারেন এক এক আচ্ছা, করে। ওকে। ধন্যবাদ সাকিব, পুরো ক্লাসটাতে আসলে অনেক কিছু শিখলাম, আমি নিজেও জানতাম না বিষয়গুলো। তো ধরে ধরে একদম শুরু থেকে শেষ পর্যন্ত বেসিক যে গ্রাফিক্স ডিজাইন সেটা আসলে কি জিনিস, কিভাবে কাজ করে, আমরা সেটা বুঝলাম। তো তো আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা খুব দ্রুতই করুন, কারণ আমাদের কল কেটে যেতে পারে। কারো কোনো প্রশ্ন আছে? হাত তুলুন প্লিজ। আর যদি কারো প্রশ্ন না থাকে তাহলে আমরা ইনশাল্লাহ আমরা আজকের যে মিটিং সেটা শেষ করবো আর কি। আর আরেকটা বিষয় হচ্ছে যে এটা আমরা বেসিক আলোচনা করলাম, তো আমরা মোটামুটি মানে এটা সেশন আকারে আগাইতে পারি ইনশাল্লাহ। আল্লাহ চাইলে আমরা সেশন হ্যাঁ, আকারে অবশ্যই আগাইতে আমরা পারি। এরপরে আমরা আমরা আবার সাকিবের সাথে দেখা করব। সেটা হয়তো আমাদের যেহেতু কিছু মেম্বার ইতিমধ্যে কাজ করছে গ্রাফিক্স ডিজাইনের উপর, তো তারা শিখুক, তাদের শেখার আগ্রহ আছে। এখানে যারা যুক্ত হয়েছে তারা মোটামুটি সবাই এই কাজে আগ্রহী। কিছু মানুষ আছে যে শুধু হুজুগে যুক্ত থাকতে চায়, আর কিছু মানুষ আছে যারা আসলেই কাজ করতে চায়। তো এখানে যারা আজকে হ্যাঁ, যুক্ত এইটাই হয়েছেন, হচ্ছে ব্যাপার। অনেকে হ্যাঁ, দেখা যায় যে শুরুর দিকে অনেক মানুষ জয়েন হয় কাজ শেখার জন্য, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে আর থাকে না। তো আজকে এখানে যারা যুক্ত হয়েছে তারা এটা নিয়ে কাজ করতে চায়, আমরা তাদের সাথে কথাবার্তা বলবো। যদি ৫ জনও আগ্রহ অনুভব করে আমরা তাদেরকে নিয়ে নতুন সেশনের আয়োজন করব। হ্যাঁ, ঠিক আছে? সমস্যা নাই, তুই আমার আর জানাই দিতে পারিস। আর ব্যাপারটা হচ্ছে যে সাকিব আমাদের এখানে ক্লাসগুলো নিচ্ছে, এটা অবশ্যই সবার জন্য একটা অনেক বড় সুযোগ যে এরকম একজন এক্সপিরিয়েন্স মানুষ তার সময়টা দিচ্ছে আমাদেরকে এখানে ক্লাস নেওয়ার জন্য। সো আমরা হচ্ছে অনেক কিছু শিখতে পারবো যদি আমরা এগুলো যদি আগাই কন্টিনিউ করি, আমাদের যদি কনসিস্টেন্সি থাকে অনেক কিছু আসলে অ্যাপ্লাই করতে পারবো আমরা। ওকে, ধন্যবাদ সকলকে। এটা আমরা ইউটিউবে আপলোড করব, আর যারা দেখেনি তারা পরবর্তীতে যাতে দেখে নেয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সকলেই ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম।